আমাদের বাংলা সংস্কৃতিতে এবং বাংলা ভাষায় আপনি, তুমি, তুই তিন ভাগে সম্বোধন করার বিষয়টি বিভাজন করে দেয়া হয়েছে। বয়োজ্যেষ্ঠ কিংবা অপরিচিত এদেরকে একভাবে মূল্যায়ন করতে হয়, সম্বোধন করতে হয়। সমবয়সী কিংবা ঘনিষ্ঠ তাকে আরেকভাবে করতে হয়। বয়োকনিষ্ঠ এদেরকে আরেকভাবে করতে হয়। আরেকভাবে করলেই জিনিসটার যথাযথ সৌন্দর্য ফুটে ওঠে। ইংরেজির সেই ইউ শব্দ তুমি বা তুই আমাদের এখানে এরকমটি না। এই যে তিনটি শব্দে বা তিনটি বাক্যে আমাদের এখানে যে এই যে মূল্যায়নের বা সম্বোধনের যে বিষয়টিকে আলাদা করে দেয়া হলো, এতে কি হয়েছে, আমাদের এখানে যার যার সম্মানটা যথাযথভাবে প্রয়োগের জন্য দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে এটাকে এভাবেই করতে হবে। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে এই শব্দগুলোকে আমরা একাকার করে ফেলছি, এগুলোকে আর মানতে চাচ্ছি না, বা মানাটা কেন মানতে হবে, এই ধরনের একটি প্রশ্ন সামনের দিকে নিয়ে আসছে, বিশেষ করে আমাদের এই নতুন প্রজন্ম। এইচএসসি পরীক্ষা চলছে। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে গত সপ্তাহে। কি এক অদ্ভুত বিষয়, পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা বের হলে পরে সেখানে সাংবাদিকরা যে তাদেরকে প্রশ্ন করেন পরীক্ষা কেমন হয়েছে। আমাদের যুগে এটা ছিল না। পরীক্ষা বলতেই আমাদের যুগে সেই সময় একটা ঘাম ঝরানোর বিষয় ছিল। আমরা তো তেমন ভালো ছাত্র অবশ্যই ছিলাম না, তারপরে যতটুকু পড়ালেখা করেছি তার মধ্যে এইটুকু ছিল যে পরীক্ষা মানে হচ্ছে অত্যন্ত পরিশ্রমের একটি বিষয়, অত্যন্ত সাধনার একটি বিষয়। সারা বছর ধরে স্কুলে যা পড়েছি সেটাকে পরীক্ষার খাতায় নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে। তো যারা প্রশ্ন করছে পরীক্ষা কেমন হয়েছে, তাদের যেমন এই বোকামির প্রশ্ন, ঠিক তেমনি উত্তর যারা দিচ্ছেন তাদের উত্তরটা হয়ে যাচ্ছে একেবারেই রুচিহীন, অসভ্য পর্যায়ের উত্তর হয়ে যাচ্ছে। এই যে মাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে, কত হবে তাদের বয়স? বড়জোর 18। এই 18 বছর বয়সের এই তরুণরা যে উত্তর দিচ্ছে, তরুণ তরুণীরা যে উত্তর দিচ্ছে, সেটি চরম তাদের দৈন্যতার, রুচির দৈন্যতার, আমাদের ভাষার দৈন্যতার যে বহিঃপ্রকাশ, সেটি চরম আকার ধারণ করেছে। বাংলাদেশে একজন শিক্ষামন্ত্রী আছেন, এহসানুল হক মিলন। এই সরকার যখন গত ফেব্রুয়ারির 18 তারিখে সরকার গঠন করেছেন, ওনাকে আবারও শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেও বেগম খালেদা জিয়ার আমলের সেই 2001 সালের সেখানেও উনি শিক্ষামন্ত্রী ছিলেন। তো এই এহসানুল হক মিলনের একটি অত্যন্ত সাহসী বিষয় ছিল, উনি আমাদের এই পরীক্ষার বিষয়টিকে নকল মুক্ত করতে চেয়েছিলেন, যে আমাদের এই শিশুরা, আমাদের শিক্ষার্থীরা যেন যথাযথ জ্ঞান অর্জন করতে পারে, জ্ঞানী হতে পারে। সেই জন্য নকল থেকে দূরে রেখে তাদেরকে ক্লাসে মনোযোগী হতে, লেখাপড়ায় মনোযোগী হতে, পরীক্ষায় যেন তারা নিজ জ্ঞানেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, নিজ মেধায় উত্তীর্ণ হতে পারে, সেদিকে তাদেরকে মনোযোগী করা হয়েছিল। এটি অত্যন্ত প্রশংসিত হয়েছে। বিশেষ করে যারা অভিভাবক ছিলেন তারা অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন যে এবার তার সন্তানটি পড়ার টেবিলে বসবে, স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে তার সন্তানটি আরও বেশি মনোযোগী হবে লেখাপড়ায়। তো এবার এসে দেখা যাচ্ছে যে এই এহসানুল হক মিলনকে বিতর্কিত করার জন্য এই কোমলমতি শিক্ষার্থীরা স্বউদ্যোগী কথাগুলো বলছেন, নাকি তাদেরকে কেউ পরচিত করছেন পেছন থেকে, অতি তুচ্ছ তাচ্ছিল্য ভরে এহসানুল হক মিলনের নাম উচ্চারণ করছে। যেই শিশুটি বা যেই তরুণটি বা তরুণীটি
এহসানুল হক মিলনের নামটা উচ্চারণ করছেন, মিলন মিলন বলছেন, মনে হচ্ছে যেন তার বন্ধু। এহসানুল হক মিলন তার বন্ধু, অথবা তার অনুজ প্রতিম কেউ। আপনার একজন মন্ত্রীর প্রতি রাগ, ক্ষোভ, অভিমান সমস্ত কিছু থাকতে পারে, তাকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, যত ধরনের সমালোচনাই করুন। বুঝতে হবে যে আপনি একজন শিক্ষার্থী, আপনি কলেজের শিক্ষার্থী, আপনার ওই রুচিবোধটাই প্রকাশ ঘটাতে হবে, আপনার সেই জ্ঞানটুকু সেখানে প্রকাশ ঘটাতে হবে। একজন মন্ত্রীকে সমালোচনা করলেও কী শব্দে সমালোচনা করলে সেটি শোভনীয় হবে এবং আমার রুচির, আমার জ্ঞানের, আমার মেধারও প্রকাশ ঘটবে, সেটি বিবেচনায় রাখতে হবে। একটি মেয়েকে দেখলাম, সে মিলন 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 বেশ কয়েকবার এভাবেই খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উচ্চারণ করছে। আর একটি ছেলেকে দেখলাম যে আমরা তো মন্ত্রীকে ভয় পাই না, ভয় পাই আল্লাহকে। কি আশ্চর্য এই আলোচনা কেন? মন্ত্রী কি ভয় পাওয়ার বিষয়, বা মন্ত্রী কি বলেছে আমাকে ভয় পেতে হবে, ভয় পেয়ে তোমরা ওই টেবিলের নিচে লুকিয়ে থাকবে? মন্ত্রী বলেছে তোমরা লেখাপড়ায় মনোযোগী হয়। নকল না করলে তো অবশ্যই ভালো, নকল কেন করবে তোমরা? আমরা তো বিশ্বাস করি না যে আমাদের এই বিপুল যে শিক্ষার্থী যারা আছে তারা সবাই নকল করছে, প্রশ্নই ওঠে না। সবাই যার যার মেধা যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে, এটাই আমরা বিশ্বাস করি। নকল কেন করতে হবে? উনি একটি সামগ্রিক কথা বলেছেন, কেউ যদি নকল করে তাহলে সে মেধাবী হচ্ছে না, সে পিছিয়ে যাচ্ছে। আর এই খারাপ কাজটা সংক্রামক, অন্যদেরকে প্রভাবিত করে। ভালো কাজও যেমন অন্যদেরকে প্রভাবিত করে, ভালো করতে করতে অন্যরাও আশপাশের তারাও এই ভালো কাজে অংশগ্রহণ করে। আবার খারাপ কাজটি দেখতে দেখতে অনেকে মনে করে যে এভাবে তো করা যায়, তাহলে আমি শর্টকাট রাস্তায় যাই। মন্ত্রী এই বিষয়টি বলেছেন। আর একজন মন্ত্রী শপথ নিয়েছেন বছরে প্রায় 1.5 মাস চলে যাওয়ার পরে, শপথ নিয়েছেন, সরকার শপথ নিয়েছেন 1.5 মাস পরে। তো 1.5 মাস পরে নতুন করে শিক্ষা ব্যবস্থায় ঢালাও কিছু করা যাবে না, ঢালাও কিছু করাটাও উচিত নয়। একটি শিক্ষা ব্যবস্থাকে স্থির রেখে সেখানে গুণগত পরিবর্তন করে যদি শিক্ষাকে আরও আকর্ষণীয় করা যায়, আরও আনন্দের পরিবেশ তৈরি করা যায়, তাহলে শিক্ষার্থীরা সেখানে আরও আনন্দ নিয়ে মনোযোগী হবে। এটাই হচ্ছে একটি দেশের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। আমাদের এখানে যদিও সেরকম শিক্ষা ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি, শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে ওই যে আমরা ছোটোবেলায় খুব চিন্তিত হয়ে যেতাম, ভয়ার্ত হয়ে যেতাম, এখনও সেটিই রয়েছে। শিক্ষা আসলে চিন্তার বিষয় নয়, ভয়ের বিষয় নয়, আনন্দের বিষয়। আনন্দমুখর পরিবেশে আমি জ্ঞান অর্জন করছি, এটা আমাকে নিজেই আনন্দিত করে, আকর্ষিত করে নিয়ে যাবে শিক্ষার কাছে, বইয়ের কাছে, সেই স্কুল, সেই কলেজে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা কেন এই এহসানুল হক মিলনকে ভিলেন বানিয়ে দিচ্ছেন? তোমাদের কাছে মন্ত্রী তো ভিলেন হওয়ার বিষয় নয়। তোমরা তোমাদের লেখাপড়াটুকু করো, তোমরা তোমাদের জ্ঞান অর্জন করো, সেখান থেকেই তুমি তোমার পথটা পেয়ে যাবে। এত তাড়াতাড়ি কেন অস্থির হয়ে যাচ্ছ তোমরা?